সাল 2023 যখন ইরানকে প্রথমবারের মতো এসসিও অর্থাৎ সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য করা হয়েছিল, তখন কেউ কল্পনাও করেনি যে পরিস্থিতি মাত্র কয়েক বছরের মধ্যে এত দ্রুত পরিবর্তিত হতে পারে। কারণ 2025 সালে সংঘটিত বড় সংঘর্ষ ইরানের চিন্তাভাবনাই বদলে দিয়েছে। এখন ইরান পশ্চিমা দেশগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে এবং এশীয় দেশগুলির সাথে হাত মিলিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এখন পশ্চিমা চাপ এবং নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচানোর জন্য তার সামনে কেবল একটি মাত্র উপায় রয়েছে। তাই এবার যখন এসসিও সভায় পৌঁছেছিল, তখন এটি কেবল ছবি তোলার জন্য বা কোনো আনুষ্ঠানিক প্রদর্শনের জন্য আসেনি। এর পিছনে একটি বড় কৌশল ছিল। এর উদ্দেশ্য ছিল এই প্ল্যাটফর্মে তার অবস্থান প্রতিষ্ঠা করা, তার উপস্থিতি শক্তিশালী করা। বাইরে থেকে পরিবেশটি বন্ধুত্বপূর্ণ মনে হলেও প্রতিটি বৈঠকের ভিতরেই একটি কৌশল ছিল। প্রতিটি কথার পিছনে লুকোনো ইঙ্গিত লুকিয়েছিল। এই বৈঠকটি আসলে একটি কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। ইরান খুব পরিকল্পিতভাবে তার খেলা খেলতে শুরু করেছিল। ধীরে ধীরে তারা সেই দেশগুলির মধ্যে স্থান করে নিচ্ছিল যাদের সাথে মিলে ইরান পশ্চিমা চাপ থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। এবং ঠিক সেই সময়ই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই গল্পে এন্ট্রি নেয়। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় মোড় এলো যখন সকলের দৃষ্টি চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পরিকল্পনার দিকে পড়ে। কিন্তু এর ঠিক পরেই আরও রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছিল। ন্যাটো প্রধান ভারত, চীন এবং ব্রাজিলের মতো দেশগুলিকে স্পষ্টভাবে বলেছিলেন যে যদি আপনি রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যান, তবে আপনার 100% কর এবং গৌণ শাস্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। আমেরিকা এবং তার মিত্ররা এখন পূর্ণ শক্তির সাথে চায় যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের কিছু সমাধান খুঁজে বের করা উচিত। রাশিয়ার পাশে থাকা দেশগুলিকে এর জন্য ভারী মূল্য দিতে হবে। অর্থাৎ এখন ব্রিক্স দেশগুলির উপর এই প্ল্যাটফর্ম থেকেই খোলা চাপ তৈরি করা হয়েছে। ঠিক এই সময়ে এসসিও মঞ্চে শি জিনপিংয়ের সম্পূর্ণ পরিকল্পনাও সামনে আসতে শুরু করে, যা এই প্ল্যাটফর্মে পুরো খেলাটি বদলে দিয়েছে। এবার আসুন আরও একটু গভীরে যাই এবং বোঝার চেষ্টা করি সেই পরিকল্পনা ঠিক কী ছিল। আর এই বৈঠকের পরে কি ভারত ও চীনের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে? এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আজ এই ভিডিওতে আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, শি জিনপিং এসসিও মঞ্চে একটি বড় কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বিশ্ব খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এখন আমাদের সকলের একসাথে এই পরিবর্তিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার সময় এসেছে। এর অর্থ একদমই স্পষ্ট ছিল। এখন যা ঘটতে চলেছে, কেউ একা নেতৃত্ব দিতে পারবে না, সবাইকে একত্রিত হতে হবে। তারপর শি জিনপিং আরেকটি পদক্ষেপ নেন। তিনি 2025 সালকে এসসিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইয়ার হিসেবে ঘোষণা করার প্রস্তাব করেন এবং বাকি সদস্যদের বলেন যে এখন আমাদের উন্নয়ন, নিরাপত্তা এবং প্রযুক্তিতে একে অপরকে গুরুত্ব সহকারে সমর্থন করতে হবে। কিন্তু বন্ধুরা, এটাই সব কিছু ছিল না। চীন আবারও তার পুরনো এজেন্ডা পুনর্ব্যক্ত করে। বেল্ট অ্যান্ড রোড সম্পর্কে খোলাখুলিভাবে বলেছে এটি আরও বড় করা হবে। এর সাথে টেকনোলজির বিষয়ে সমস্ত দেশকে একত্রিত করার কাজটাও আবার শুরু করে। এখন মনোযোগ সহকারে দেখুন। পর্দায় চলমান ছবিগুলো কেবল কূটনৈতিক ছবি নয়, এই ছবিগুলো অনেক কিছু বলে। একটি ছবিতে এস জয়শঙ্কর এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী, অন্যটিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার দৃঢ় বন্ধন। প্রতিটি ছবিতে একটি জিনিস স্পষ্টভাবে দৃশ্যমান: খোলামেলা, ঘনিষ্ঠতা এবং আস্থার প্রতিচ্ছবি। এস জয়শঙ্কর 14 এবং 15 জুলাই বেইজিংয়ে পৌঁছেছিলেন। সেখানে তিনি এসসিওর শীর্ষ নেতাদের সাথে দেখা করেছিলেন। তিনি ভারতের পক্ষ থেকে খোলামেলা সমর্থন দিয়েছিলেন। তিনি এসসিও নেতৃত্বকে স্পষ্টভাবে বলেছিলেন যে চীন এবং ভারতের মধ্যে সম্পর্ক এখন ইতিবাচক দিকে এগিয়ে চলেছে। এই সময় জয়শঙ্কর চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোয়ের সাথেও কথা বলেছিলেন। ভারত চীন সম্পর্ক 75 বছর পূর্ণ হওয়ায় এই উপলক্ষটি বিশেষ ছিল। কিন্তু আসল কথা হলো, তারা উভয়ই আবার সীমান্ত বিরোধ নিয়ে কথা বলেছেন এবং এবার লক্ষ্য হলো একটি দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করা। এখন যদি আমরা এই এসসিওর বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলি, তাহলে এটি ছিল
মিস্টার জিনপিংয়ের বড় বক্তব্য। বৈঠকের আগে তিনি প্রতিটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথকভাবে দেখা করেছিলেন এবং যখন তিনি কথা বলছিলেন তখন তিনি সরাসরি বিশ্বের পরিবর্তনশীল চেহারার দিকে ইঙ্গিত করেছিলেন। বলা হয়ে থাকে যে সময় এখন আর 24 বছর আগের মতো নেই যখন এই সংস্থাটি গঠিত হয়েছিল। এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে, তাই এসসিওকে নতুন দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন রয়েছে। এটিকে আরও শক্তিশালী করুন এবং সমস্ত সদস্য দেশকে একসাথে এগিয়ে যেতে হবে। কিন্তু বন্ধুরা, শি জিনপিংয়ের কথা কেবল কথাই ছিল না, তিনি তাদের কৌশলও সাথে করে নিয়ে এসেছিলেন। তারা বারবার 3টি প্রধান বিষয় পুনরাবৃত্তি করেছিল। প্রথমত জিডিআই অর্থাৎ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, দ্বিতীয়ত জিএসআই অর্থাৎ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং তৃতীয়ত বিআরআই অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এখন মানুষ বিআরআই সম্পর্কে ইতিমধ্যেই জানে, কিন্তু আসল খেলা জিএসআই এর মধ্যেই। আসলে জিএসআই হলো চীনের নিজস্ব নিরাপত্তা নেটওয়ার্ক পরিকল্পনা। ন্যাটোর মতোই তারাও এমন একটি মডেল তৈরি করতে চায়। নাম গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, কিন্তু এর লক্ষ্য হলো চাপ মোকাবেলা করার জন্য একটি গোষ্ঠী তৈরি করা। জিডিআই ও উন্নয়নের সাথে সম্পর্কিত একটি প্রকল্প, কিন্তু চিন্তা ভাবনা বিআরআই এর মতোই। নাম হলো উন্নয়ন, লক্ষ্য হলো নেটওয়ার্ক এবং নিয়ন্ত্রণ। এখন বড় প্রশ্ন হলো, চীন যদি এই জিএসআই তৈরি করে তবুও কি অন্যান্য দেশগুলি এটি বিশ্বাস করবে? কারণ যেসব দেশের সাথে চীনের প্রতিদিন দ্বন্দ্ব লেগেই থাকে তারা হচ্ছে তার প্রতিবেশী দেশ। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, চীনের মতো একটি দেশ কি নতুন কিছু তৈরি করতে পারবে? কিন্তু এটা স্পষ্ট যে চীন এবং তার কিছু মিত্র এমন একটি ব্লক তৈরি করতে চায় যা আমেরিকার অর্থনৈতিক শাস্তি, নিষেধাজ্ঞা এবং চাপ থেকে রক্ষা করতে পারে। কেবল চীনই নয়, ইরানও এতে নেতৃত্ব দিতে চায়। বন্ধুরা, এখন আপনি স্ক্রিনে যে টুইটটি দেখছেন সেটি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। তিনি খোলাখুলি বলছেন, এসসিও কেবল বৈঠক এবং আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং এটিকে একটি সক্রিয় সংস্থা হতে হবে যা নিষেধাজ্ঞা এবং হুমকির ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাতে পারে। ইরান তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা জানে যে ইসরায়েলের সাথে তাদের মামলা অসম্পূর্ণ, কিন্তু কোনো গ্যারান্টি নেই এবং উভয় পক্ষের মনোভাব এবং বিবৃতি দেখায় যে ইরান এক ধরনের যুদ্ধের ছায়ায় বাস করছে। এই কারণেই তারা চায় রাশিয়া এবং চীন সর্বদা তার সাথে দাঁড়াক। রাশিয়া এখনও শান্তির কথা বলছে, কিন্তু চীন অনেকবার স্পষ্ট করে দিয়েছে যে প্রয়োজনে তারা খোলাখুলিভাবে ইরানের পাশে দাঁড়াবে। এবং সেই কারণেই এই এসসিও বৈঠক থেকে ইরানের অনেক প্রত্যাশা রয়েছে। এবার ভারতের কথায় আসা যাক। অনেকেই ভাবছেন ভারত এখানে কেন এসেছে। কেউ কেউ বলতে শুরু করেছেন যে ভারতের এই বৈঠক থেকে দূরে থাকা উচিত ছিল। সর্বোপরি পাকিস্তানের বিদেশ মন্ত্রীও একই টেবিলে বসেছিলেন এবং সম্প্রতি পেহেলগামের হামলার পর এই প্রশ্নটি আরও বড় হয়ে উঠেছে। কিন্তু ভারতের এই সিদ্ধান্ত রাগ বা আবেগঘন ধাক্কায় নেওয়া হয়নি। কূটনীতির নিয়ম সম্পর্কে সতর্কতার সাথে বিবেচনা করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা সময়ের সাথে সাথে বারবার সত্য প্রমাণিত হয়েছে। প্রতিটি দরজা সবসময় বন্ধ থাকে না, কারণ যতক্ষণ পর্যন্ত একটি পথ খোলা থাকে পরিস্থিতি পরিবর্তনের সুযোগ থাকে। বন্ধুরা, এবার সেই দেশগুলির দিকে একবার নজর দিন যাদের মনোভাব সম্পূর্ণ বিপরীত ছিল। পাকিস্তান, যে ভারতের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল, এখন ধীরে ধীরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। মলদ্বীপ, যারা ভারতের বিরুদ্ধে কঠোর বক্তব্য করেছিল, পরে নিজেরাই ফিরে এসে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিল। এবং এখন ভারতের অবস্থান দেখুন। তালিবানরা যখন আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল তখন বেশিরভাগ দেশ মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু ভারত সংলাপের পথ খোলা রেখেছিল এবং আজ এর প্রভাব ভারত সেখানে তার বক্তব্য দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। এবার আরেকটি বড় পরিবর্তন হলো 2024 সালের জুলাই মাসে এসসিওতে বেলারুশের অন্তর্ভুক্তি। এটা শুধু একজন সদস্যই যোগ দেয়নি, বরং এটি ইঙ্গিত দিচ্ছিল যে এখন এসসিও মধ্য এশিয়া ছাড়িয়ে ইউরোপে বিস্তৃত হচ্ছে। বেলারুশের প্রবেশের আরেকটি অর্থ রয়েছে। পূর্ব ও পশ্চিমের সংযোগকারী পথটি এখন আগের চেয়ে আরও দৃঢ় এবং শক্তিশালী হয়ে উঠেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসসিও এখন এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যা পশ্চিমা দেশগুলির শাস্তি বা নিষেধাজ্ঞার মুখে
সংহতি প্রদর্শন করতে পারে এবং আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হয়ে উঠেছে। ইতিমধ্যে আরেকটি নাম সকলের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে, তুরস্ক। ন্যাটোর মতো একটি সংস্থার অংশ হওয়া সত্ত্বেও তুরস্ক এখন এসসিওতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। রাষ্ট্রপতি এরদোগান স্পষ্টভাবে বলছেন যে ন্যাটো এবং এসসিওর সম্পর্কের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। বন্ধুরা, এর সহজ অর্থ হলো তুরস্ক এখন পশ্চিমা শক্তিগুলির প্রতি ক্লান্ত এবং এর ঝোঁক এখন ধীরে ধীরে পূর্বের দিকে ঝুঁকছে। এই চিন্তাভাবনার আরেকটি ইঙ্গিত পাওয়া গেল যখন তুরস্ক ব্রিক্সে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিল। এর অর্থ স্পষ্ট যে তুরস্ক এখন নিজের জন্য একটি জায়গা খুঁজে বের করার চেষ্টা করছে। বন্ধুরা, এবার ভারত ও চীনের কথা বলা যাক। 2025 সালে জুলাই মাসে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীন সফর করেছিলেন, তখন এটি কেবল একটি বৈঠক হিসেবে বিবেচিত হয়নি, বরং এটি এমন একটি উপলক্ষ ছিল যেখানে উভয় দেশই একটি নতুন সূচনার ইঙ্গিত দিয়েছিল। এই বৈঠকে সীমান্ত বিরোধের স্থায়ী সমাধানের বিষয়ে সরাসরি আলোচনা হয়েছিল, যা 2020 সালের গালওয়ান সংঘাতের পর এখনো পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হয়। আপনি জেনে অবাক হবেন যে এখনো পর্যন্ত ভারত ও চীনের মধ্যে 23 দফা আলোচনা হয়েছে এবং এই বৈঠককে তাদের মধ্যে একটি স্পষ্ট অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর সাথে সাথে আরও একটি সুখবর এসেছে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার ঘোষণার সাথে, যা সম্পর্কের উপর আস্থার একটি বড় উদাহরণ। এবং এসসিওর এই প্ল্যাটফর্মে ভারত এবং চীনের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধির প্রচেষ্টাও ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এই বছরের সবচেয়ে বড় সম্মেলনটি চীনের তিয়ানজিন শহরে 21শে অগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025 সালের মধ্যে অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে যে এটি এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় সম্মেলন হতে চলেছে, যেখানে 20টির বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এর বাইরে 10টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও এতে অংশগ্রহণ করবেন এবং ইতিমধ্যেই সকলের দৃষ্টি ইরানের উপর থাকবে, কারণ এই সম্মেলনটি কেবল একটি আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং একটি কৌশলগত প্ল্যাটফর্ম হতে চলেছে, যেখানে এশিয়ার নতুন শক্তি এবং দিক নির্দেশনা নির্ধারণ করা হবে। তো বন্ধুরা, এই পুরো খবরে আপনার কি বলার আছে? আপনার বক্তব্য নিচে কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।